আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। সংগঠনগুলোর সংগঠন জোনাকি সংগঠনের বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠান 2025। শুরুতেই এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ স্যারের অনুমতি নিয়ে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের সভাপতি করবেন জনাব আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তাজুল ইসলাম নিক্সন এবং বিভিন্ন সংগঠনের উপস্থিত আছেন জনাব আলী আহমদ হালদার, বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আমাদের অনেক সংগঠনের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। অনুশীলন সাংস্কৃতিক থেকে আবুল কালাম আজাদ, তারপরে তোফাজ্জুদ্দিন হোসেন মেমোরিয়াল ট্রাস্ট থেকে আছে তাজুল ইসলাম নিক্সন, প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ দিঘির প্রেসিডেন্ট আছেন জয় আহমেদ, মিতিকা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আহমেদ, হাজি আবদুল্লাহ ব্যাপারী ফাউন্ডেশনের বিএম আওলাদ হোসেন, হাজি রমজুদ্দিন হালদার স্মৃতি সংসদের প্রতিনিধি জনাব কামরুল হাসান হালদার, আরব আলী স্মৃতি সংসদ আছে জনাব আলী আহমদ হালদার, দুস্থ মানব কল্যাণ সংস্থার পক্ষে আছেন মোহাম্মদ দিদার হোসেন এবং আনন্দদ্বারা আছেন জনাব আকবর হোসেন মুন্সি। তো ধন্যবাদ সবাইকে। তো আমি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আকবর হোসেন মুন্সি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم. ধন্যবাদ জনাব আকবর হোসেনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তা আমরা এই পর্যায়ে আমাদের যথারীতি যে মূল আলোচনা পর্বে চলে যাচ্ছি। তা আমরা আমাদের সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরা তাদের কাজের অভিজ্ঞতা এবং তাদের বিগত বছরগুলোতে তাদের সংগঠনের পরিস্থিতি বিভিন্ন বিষয়ে আমাদের মত বিনিময় করবেন এবং তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। তো এই পর্যায়ে এই আজকের যে জোনাকি সংগঠনের বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠান তার সম্মানিত সভাপতি কিন্তু অনুশীলন সাংস্কৃতিক সংসদের সম্মানিত একজন সদস্য এবং তিনি প্রেসিডিয়াম সদস্য। অনুশীলন সংসদের প্রতিষ্ঠাকালীন থেকে তিনি এই সংগঠনের সাথে জড়িত। আমাদের এলাকায় এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম রয়েছে, বর্তমানেও এটি চলমান রয়েছে। এইবার বছরও তারা একটি বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে, ইতিমধ্যে এটার ফলাফল আমরা জেনেছি। তো এটি শীঘ্রই তারা বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কার বিতরণ করবেন। আমি তাদের সংগঠনের সম্পর্কে জানার জন্য একজন প্রেসিডিয়াম সদস্য হিসেবে জনাব আবুল কালাম আজাদকে তার মূল্যবান মতামত তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জোনাকি সংগঠনের ঈদ উত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডে যারা
অগ্রণী ভূমিকা পালন করে থাকে, যাদের দিক নির্দেশনায় সুন্দর এবং সুচারুরূপে এই সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, গত ইফতার পার্টিতে আমি আসতে পারি না, এই জন্য আমি দুঃখিত, সবার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে একত্রিত হয়েছি, অর্থাৎ জোনাকির মাধ্যমে আমাদের এলাকাতে যে সমস্ত সংগঠনগুলো আছে সেবামূলক সংগঠন, সেই সেবামূলক সংগঠনের কিছু মূল্যায়ন, কিছু প্রতিবেদন তৈরি করে রাখা এবং কিছু পরামর্শ না। তৎপরিপ্রেক্ষিতে আমি অনুশীলন সাংস্কৃতিক সংসদের পক্ষে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অর্থাৎ 1986 সালে যখন প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি সম্পাদকের ভূমিকা পালন করে এসেছি। পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রমগুলো চলে আসছে, তখন হয়তো আরও বিভিন্ন কর্মকাণ্ডগুলো বেগবান ছিল এবং কয়েকটি আইটেমে আমরা সেবামূলক কাজ করেছি। বর্তমানে একটি কাজ একেবারে সুচারুরূপে পরিচালিত হচ্ছে, সেটা হলো বৃত্তি। 6টা স্কুল নিয়ে, আমাদের এই দক্ষিণাঞ্চলের 6টা স্কুল নিয়ে একটা বৃত্তি পরীক্ষা হয় এবং বৃত্তি দেওয়া হয় বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, অর্থাৎ শিক্ষায় তাদেরকে আরও মনোনিবেশ করার জন্য। এর বদলতে যদি সে 2টা বাক্য শিখে তাহলে আমার মনে হয় যে কিছু শেখা হলো। সেটাকে অব্যাহত রাখার জন্য বৃত্তি অব্যাহত রয়েছে। আপনাদের সহযোগিতায়, আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতায় আছেন। সব সংগঠনেই আমাদের যারা এই সংগঠন করে সবাই কিন্তু বসে থাকে না, সবাই কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত আছে, পরামর্শ দিচ্ছে এবং ভালোভাবে কিভাবে আমাদের এই সেবাগুলো আরও সুন্দরভাবে করা যায় সেই দিক নির্দেশনামূলক ভূমিকা বা পরামর্শ আপনাদের থেকে পেয়ে থাকি আমরা বিভিন্ন সময়। তো এখন অনুশীলন সাংস্কৃতিক সংসদ নিয়মিত এই যে বৃত্তি দিয়ে আসছে, আমাদের সভাপতি আনিসুর রহমান এবং সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বেই এই বছর বৃত্তি পরীক্ষা হয়েছে এবং সুন্দর এবং সুচারুরূপে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল তৈরি হয়েছে। যাদেরকে বৃত্তিপ্রাপ্ত অর্থ দেওয়া হবে প্রায় 5,000 টাকার মতো। তো 5,000 টাকা বৃত্তি পাওয়া বড় কথা না, বড় কথা হলো যে বৃত্তি পেয়ে তার যে অনুপ্রেরণা বেড়ে যায়, এই অনুপ্রেরণা বেড়ে যাওয়ার জন্যেই কিন্তু এই বৃত্তি দেওয়া হয়। আমি আশা রাখবো যে আপনারা দোয়া রাখবেন যাতে বৃত্তি অব্যাহত থাকে, পাশাপাশি আরও কিছু কর্মকাণ্ড নিয়ে কার্যক্রম সুন্দরভাবে করতে পারে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ স্যারকে, আমাদের পূর্বের সদস্য এবং সম্মানিত প্রেসিডিয়াম সদস্য অনুশীলনের চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি এবং তার অনুষ্ঠানের সংগঠনের বিভিন্ন কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরলেন। আমরা জানতে পারলাম এই বছরে তাদের ভিত্তিক কার্যক্রম চালু রয়েছে। তো এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আলহাজ তোফাজ্জল হোসেন মেমোরিয়াল ট্রাস্টের সম্মানিত সদস্য এবং তিনিও এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি এই আজকের জোনাকি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব তাজুল ইসলাম ডিকসন ভাইকে আমি তার মতামত তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জোনাকি সংগঠনের সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ ভাই, আলী আহমদ কাকা, কামরুল, ছোট ভাই রাসেল, আকবর মুন্সি ভাই, আল্লাহ হোসেন ভাই এবং ছোট ভাই দিদার, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা প্রতিবার এই রমজানে ঈদের পরের দিনে আমরা একটু বসার চেষ্টা করি। সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে সবার সাথে আমরা একটু একত্রিত হইলাম, একটু মত বিনিময় করলাম, তো নিজেদের মধ্যে ভালো মন্দ কথাবার্তা হইলো এবং সুসম্পর্কটা থাকে। এবং এই কৃতিত্বটা আমি যদি একটু বেশি বলি যে সবার আছে কম বেশ, কিন্তু আলী আহমদ কাকারে আমি একটু ফার্স্ট প্রায়োরিটিটা দিই।
হ্যাঁ, যে উনি এই বয়সও আইসা যে এগুলার সাথে জড়ায় থাকে, এটা অনেক ব্যাপার। আর বিশেষ করে একটা জিনিস হলো, যেহেতু আমি একটা সংগঠনের পক্ষ হয়ে আসছি, আলহাজ তাফাজ্জল হোসেন মেমোরিয়াল ট্রাস্টের, তো এইটা আমাদের এই সংগঠনটা 1991-92 থেকে এটা শুরু। হ্যাঁ, 92 থেকে বিভিন্ন সামাজিক কাজ, এবং সবচেয়ে যেটা হলো তাদের সবচেয়ে বড় যেটা কাজ ছিল শিক্ষা উপবৃত্তি। তো এটা কালাম ভাইও জড়িত ছিলেন। হ্যাঁ, একটা সময় খুব ভালোভাবে সে জানতেন। এরপরে হয়তো নানান কারণে এটা বন্ধ, আমরা পারতাছি না ওইটারে আসলে আবার পুনরায় নিয়ে আসা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টাটা চলতে। কিন্তু এছাড়া অন্য এলাকা ভিত্তিক গরিব দুঃখী, এরপরে মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দান বলেন অনুদান বলেন সেগুলো তাদের অব্যাহত আছে। এইবারও আমরা বাগবাড়ি এবং নরসিংপুর দুইটা কেন্দ্রের থেকে, এবং ঢাকাতেও কিছু দেওয়া হয়েছে, হালুয়াঘাটা দেওয়া হয়েছে, তাতে 3350 জন লোকের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা। হ্যাঁ, একটা হিউজ মানি গেছে, এবং এটা আলহাজ তাফাজ্জল হোসেন মেমোরিয়াল ট্রাস্টের নিজস্ব অর্থায়নে। হ্যাঁ, এবং বরাবরই এরা তাদের নিজস্ব অর্থায়নে করা হয়। এরপরে এবার আমরা আরও কিছু সামাজিক কাজের চিন্তা ভাবনা করতেছি, ইনশাল্লাহ হয়তো বা কোরবানি ঈদের পরে সেটার হয়তো একটা বাস্তবায়নের দিকে আমরা যাব, এবং এটা আপনাদের সবার সহযোগিতা চাবো। আমাদের রমজান উপলক্ষে যে কার্যক্রমটা আমাদের চলতেছে, এটা কালাম ভাই আমাদের যথেষ্ট সহযোগিতা করেন। হ্যাঁ, যথেষ্ট সহযোগিতা, অনেক পরিশ্রম যায়, লোড হয় তার। এই অসুস্থ শরীর নিয়ে কালাম ভাই তার মাঝখানে আবার একটু অসুস্থ হয়ে গেছে, আমরা তারা একটু প্রেশার দিয়েই রাখি আর কি এই কাজে, মানে আমরা স্বচ্ছতা পাই। হ্যাঁ, এরপরে এই যে আকবর ভাই আছে, উনি তো প্রতিবারই বলে যে ভাই আমার মাফ করে দেন। আল্লাহ তো মাফ করেন, আমি মাফ করা কি, এই কাজের লেগে আল্লাহ আপনারা মাফ করবো না, আমি লগে থাকতেই যতদিন আছি। উনিও ভাই অনেক নানা অনেকই কথা বলে, না পাইলে যেটা বলে আর কি। আকবর ভাই যথেষ্ট আমাদের হেল্প করে। হ্যাঁ, এরকম আরও কয়েকজন আছে এই সাইডটাতে, দিঘির পাড়ের অঞ্চলে, ওনার দিঘির পাড়ের নেতৃত্বে দেয় আর কি। তা যাই হোক, এখন আমরা এইটারেই আর একটু গুছায়া কিভাবে ফোকাসে আনা যায়, মানে জোনাকি ফাউন্ডেশনটা কি, হ্যাঁ, এটা নিয়ে মানে 10 মিলে করি কাজ একটা আছে না, এরা মানে এটারে নিয়ে আমরা এই সংগঠন থেকে আমরা আবার কিছু বাৎসরিক কিছু করতে পারি কিনা, এটা নিয়ে আলী আহমদ কাকারে বলবো যে এটা নিয়ে একটু চিন্তা করেন। হ্যাঁ, যার যার জায়গা থেকে সামান্য অনুদান দিয়েও যদি এটারে নিয়ে আমরা একটু দাঁড় করাইতে পারি, যে না 10টা সংগঠন থেকে একটা জায়গায় গেছে, সেটা ক্ষুদ্র পরিসরে হোক। আমি এটা আবারও দিদার আছে, আর কামরুলও তো যথেষ্ট অ্যাক্টিভ। হ্যাঁ, এটা নিয়ে একটু ভাবা যায় কি না, এটা একটু দেখার জন্য। হ্যাঁ, যাই হোক, আর এই হলো বলা। আর ধন্যবাদ সবাইকে। আর আমার জন্য আমি দোয়া চাই। আমিও নিজেও ডিসেম্বরে একটু বেশ ভালো অসুস্থ হয়ে গেছিলাম, এখন আল্লাহর মতো ভালো। আমি সবার সুস্থতা কামনা করি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজুল ইসলাম নেক্সন ভাইকে, তাদের সংগঠনের যে কার্যক্রমগুলি আমাদের মাঝে তুলে ধরলেন, আমরা জানতে পারলাম তাদের অনেক কর্মপরিকল্পনা রয়েছে। আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের আর ছোটো ভাই এবং খুব তরুণ মেধাবী এবং শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন, কলেজে শিক্ষকতা করেন এবং এই কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে আছেন, মৃত্তিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব রাসেলকে আমি তার মতামত তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সংগঠকদের নিয়ে আজ প্রতিষ্ঠিত জোনাকি কর্তৃক আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানীয় উপস্থিতি, আমার শ্রদ্ধেয় গুরুজনরা, সিনিয়ররা আছেন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি মূলত মৃত্তিকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে এসেছি।
মৃত্তিকা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল 2016 সালে, যখন আমি রংপুর কারমাইকেল কলেজে ছিলাম। তখন শিক্ষকতার পাশে একটা সুবিধা হচ্ছে ওখানে একটা টিম পাওয়া যায়, খুব চমৎকার একটা টিম পাওয়া যায় কাজ করার মতো, এবং রংপুর ছিল একটা জোনও ছিল কাজ করার মতো। রংপুর জোনটা খুব ভালো ছিল, সেখান থেকে আমার এই মৃত্তিকা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল এবং শিক্ষার্থীদের নিয়ে আমি সুন্দরভাবে কাজ করে এসেছিলাম। এখনও ওই সংগঠনটা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু বিভিন্ন যে মানবিক সামাজিক সংগঠনগুলো আছে প্রত্যেকে কিন্তু আমরা মৌলিক চাহিদাগুলো নিয়ে কাজ করি, যেমন বিশেষ করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এগুলো নিয়ে কাজ করি। আমার মৃত্তিকা ফাউন্ডেশনের মূলত কাজ হচ্ছে, আমার মেইন ফোকাসটা হচ্ছে শিক্ষাতে, কারণ আমি জানি যে শিক্ষার ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এটা আমার বাবা বলতো যে শিক্ষা হচ্ছে বড় ইনভেস্টমেন্ট। কেন? যে একজন শিক্ষিত লোককে যদি আমি হেল্প করি, সে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সে 100 জন লোককে হেল্প করার সামর্থ্য রাখবে। তো সেক্ষেত্রে আমার মেইন ফোকাসটা হচ্ছে শিক্ষা নিয়ে, অর্থাৎ কেউ যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় বা স্কুলে ফর্ম ফিল আপ করতে চায়, কলেজে ফর্ম ফিল আপ করতে চায়, বইপত্র কিনতে চায় বা বিভিন্ন কাজ করতে চায়, তখন যদি আমার এই মৃত্তিকা ফাউন্ডেশন দ্বারস্থ হলে আমি চেষ্টা করি শিক্ষাক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য। এরপরে সেকেন্ড যেটা নিয়ে করি সেটা হচ্ছে আমাদের খাদ্য, অর্থাৎ বিভিন্ন কেউ যদি সমস্যায় থাকে পারিবারিকভাবে বা চিকিৎসাগত সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমার সংগঠনের পক্ষ থেকে যে কীভাবে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া যায়। কারণ আমার অনেক পরিচিত গুরুজন আছে যারা ডাক্তারি পেশায় আছে, তাদের সাথে মোটামুটি যোগাযোগ রক্ষা করে চলি। তাদের কাছে রেফার করে দিল, দেখা যায় সে খুব সুন্দরভাবে চিকিৎসা সেবা করে দিল। বা খাদ্যর ক্ষেত্রে কেউ যদি দেখা গেল যে খাবার দাবারে কষ্টে আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কিভাবে তাকে খাবার দাবার দিয়ে, বিশেষ করে এতিম যারা আছে, বৃদ্ধাশ্রমে আছে, তাদেরকে কিভাবে হেল্প করা যায়। তো এই সংগঠন মূলত সেভাবে আমি কাজ করে যাচ্ছি, সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে। আর এই আমি আগে শুরু থেকে বলে আসছি যে আমার এই কাজের, অর্থাৎ এই যে সামাজিক মানবিক কাজের যে একটা শিক্ষা, এটা কিন্তু শিখে আসছি আমি এই আমাদের যে আলী আহমদ স্যার এবং দিদার ভাই, নিক্সন ভাই, ওনারা আছে, জন্মের পর থেকে দেখে আসছি। তোফাজ্জল মেমোরিয়াল ট্রাস্ট, প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ, এই অনুশীলন সাংস্কৃতিক সংসদ, মোস্তাক মামা ছিল, কামরুল ভাইরা ছিল, তারপর আল্লাহ স্যারেরা ছিল, কালাম স্যার, উনি তো সেই অনুশীলন সাংস্কৃতিক সংসদ, মানে আমার জন্মের পরের থেকে এগুলো, মানে আমার সামনে যারা আছে তাদেরকে দেখে আসছি যে এই কাজগুলো করতে। এবং আমিও কিন্তু নিজে বৃত্তি পেয়েছিলাম, আমি এবং আমার ছোট ভাই সবসময় স্কুলে মোটামুটি শুরুর দিকে ছিলাম, রোল নাম্বার, তো বৃত্তি পেয়েছিলাম। ওই তখন থেকে কিন্তু এই মানবিক সামাজিক কাজগুলোর হাতে খড়ি এবং ওগুলো শিখে আসছি। অর্থাৎ আপনারা হচ্ছেন আমাদের শিক্ষাগুরু এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান করি সেই দিক থেকে। তো আমি সবচেয়ে বেশি এখানে কৃতিত্ব দেব আলী আহমদ স্যারকে, যে ওনার কারণেই এই যে আমাদের যে একত্রীকরণ, অনেক বারবার যেমন জোর খাটিয়ে প্রেশার দিয়ে না আসতে হবে, যেমন আমার মামা আকবর মুন্সি, ওনাকে ফোন দিয়ে বলে এখনই আসতে হবে, গোসলের থেকে নিয়ে আসছে। তো আমারও কিন্তু আসার কথা ছিল 10টা বাজে, যদি একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি সরি বলতেছি। এই নিক্সন ভাই একটা কথা বলেছিল যে আসলে সকল সংগঠন মিলে যদি একটা কোনো কার্যক্রম করা যায় তাহলে এটা মনে আসলেই ভালো, এটা ভেবে দেখার বিষয়। আমি দিদার ভাইকে এটার দায়িত্ব দিতে চাই। দিদার ভাই যেহেতু সাংগঠনিক লোক, এই সকল কিছু করে থাকে এখানে, দিদার ভাই যদি উদ্যোগ নেয়, সবাই আমাদের সকল সংগঠনে ছোট পরিসরে যার যে সামর্থ্য আছে সেই পরিসরে যদি সকল সংগঠন মিলে একটা জোনাকির পক্ষ থেকে কোনো ধরনের একটা উদ্যোগ নেওয়া যায়, সেক্ষেত্রে আমি মৃত্তিকা ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং সাথে থাকবো ইনশাল্লাহ। যদি অনেক সময় আসলে উপস্থিত থাকতে পারি না বিভিন্ন সমস্যার কারণে, ইসের কারণে, তবে কোনো ধরনের সিরিয়াস সমস্যা না থাকলে ইনশাল্লাহ আমি এই সামাজিক কাজগুলোর সাথে আমাকে যখনই রাখবেন ইনশাল্লাহ আমি পাশে থাকবো, সাথে থাকবো। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা যাতে প্রতিটা মানুষ উপকৃত হয়। এবং আমার কাছে যদি কেউ কোনো কারণে আসে, যে সহযোগিতার জন্য আসে, কারণ আল্লাহ কিন্তু তাদের কাছে লোক পাঠায় যারা সহযোগিতা করার মনোভাব রাখে, এবং আমি যাতে মানুষকে সহযোগিতা করতে পারি এবং মানুষের সাথে ভালোভাবে থাকতে পারি, মানুষের দোয়ায় থাকতে পারি, সেই দোয়া করবেন সবাই আমার জন্য। আর আপনাদের জন্য দোয়া থাকবে, কারণ অনেক বয়স হয়ে গেছে, অনেকে এখন যে বর্তমান যুগ, অসুস্থতা যেভাবে মানুষকে ঝেঁকে বসেছে,
সবার জন্য দোয়া থাকবে সুস্থতার সহিত। আল্লাহ তাআলা যাতে আপনাদের ন্যাক হায়াত দ্বারা দীর্ঘায়ু দান করে এবং আপনারা যাতে দীর্ঘদিন বেঁচে থেকে এই সমাজের জন্য, এই দেশের জন্য, এই মানুষের জন্য কাজ করে যেতে পারেন। কারণ আপনাদের মতো মানুষ সমাজে অনেক দরকার। হ্যাঁ, আপনাদের মতো মানুষ সমাজে অনেক দরকার। কারণ হচ্ছে আপনারা হচ্ছেন সমাজের আলোকবর্তিকা। আপনারা যতদিন বেঁচে থাকবেন, যতদিন কাজ করবেন, আপনাদের দেখে দেখে বর্তমান প্রজন্ম নিয়ে কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের একটা প্রজন্ম গড়ে উঠেছে যে যাদের ভিতরে একটু আদব কায়দা কম, বা যারা একটু ইন্টারনেট জেনারেশন আর কি, তারা হচ্ছে সোশ্যাল যে এইগুলো আছে, সামাজিকতা আছে, মানে ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা একটু কম, যার কারণে তারা কিন্তু ওগুলা থেকে অনেক দূরে। তো আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যাতে এই সামাজিকতাগুলো আমরা শিখাতে পারি, সবাইকে যাতে একটা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাসেলকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ ব্যাপারী ও নুরনার ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং দিগবার মডেল একাডেমির প্রধান শিক্ষক বিএম আওলাদ হোসেনকে তার সংগঠনের পক্ষ থেকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই জোনাকি সংঘের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই, উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নিক্সন ভাই, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা যিনি সার্বক্ষণিক আমাকে তাগাদা দিয়ে রাখেন যে কাকা আমাদের ঈদ পরবর্তী যে অনুষ্ঠান এটা আমাদের করতে হবে, সবার সাথে যোগাযোগ রাখেন। সে আমার উনি আমার চলার পথ নির্দেশক, আমার চলার পথের পাথেও, আমার সকল কিছুর চিন্তা চেতনার আধার তিনি। আমি তার সাথে শেয়ার করি এবং আমি যখনই তার সাথে পরিচয় হয় তখন থেকে আমি আসলে সাংগঠনিক কাজগুলো করার প্রেরণা পেয়েছি। আসলে আমার জীবনের চলার পথের প্রেরণাদাতা আমার শ্রদ্ধেয় চাচা জনাব আলী আহমদ হালদার সাহেব। তারপরে আমি দিদার সাহেবের সাথে যখন পরিচিত হয়েছি তখন থেকে দীর্ঘদিন যাবৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে যখন আমরা শুরু করেছি তখন থেকে তার সাথে পথ চলেছি এবং তার সুন্দর চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তাই তার সাথে আমি একত্রতাবদ্ধ হয়ে কাজ করেছি। তারপর আমার আব্দুল মুন্সি ভাই সাহেব আছেন, তার সাথে পরিচয় তার ছেলে মেয়েদেরকে নিয়ে, তারা যখন আমার স্কুলে পড়তো তখন থেকে তার সাথে মিশেছি, তার সুন্দর চিন্তা চেতনা আমি দেখেছি, তখন থেকে তাকে আমি আমার আত্মীয় আপন করে নিয়েছি। তারপর আছেন কামরুল, সে আমার ভাগ্নে মামা। হ্যাঁ, আমার বোন তার মায়ের সাথে চাকরি করতো এবং সে আমার আত্মীয় এবং আমার আত্মীয়তার বন্ধন আমরা আবদ্ধ। সেই থেকেই তার সাথে যখনই চলেছি তার সুন্দর মনের পরিচয় পেয়েছি। আর রাসেল, তার বড় অপেক্ষা রাখে না, তার যে আব্বা আমার কাকা, বরাবরই আমাকে ছেলের মতো স্নেহ করতো, আদর করতো, নাম ধরে ডাকতো, আমি কাকে বলে ডাকতাম। তারপরে তো রাসেলদের সাথে পরিচয়, তখন থেকে আমি তাদের সাথে মিশেছি এবং তাদের সুন্দর মনের পরিচয় পেয়েছি, এগুলো ভোলার মতো নয়। সব মিলে আজকে আমরা এই যে বিভিন্ন সংগঠনের যে লোকগুলো আছি আমরা একটা পরিবার হয়ে আমরা কাজ করছি। আজকে এই যে ঈদের পরের দিন সকালে অনেকের কত ব্যস্ততা, তারপর সমস্ত কিছু বিসর্জন দিয়ে আজকে আমরা একত্রিত হতে পেরেছি, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আপনাদের মতো এরকম সুন্দর মনের এবং সমাজসেবামূলক কার্যক্রমে যারা জড়িত আছেন তাদের সাথে নিজেকে সংযুক্ত করতে পেরেছি। আর বিশেষ করে আমার যে আব্দুল্লাহ ব্যাপারী এবং নুরুন্নাহার ফাউন্ডেশন এর যে প্রধান প্রতিষ্ঠাতা জনাব ডক্টর শামসুল আলম, উনি অনেক কিছু করতে চান, দুর্ভাগ্য আমরা তাকে সহযোগিতা করতে পারতেছি না। উনি লেথব্রিজ ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি অনেক কাজই করতে চাচ্ছেন, দেখা যায় আমরা সংগঠিতভাবে কাজ করতে পারছি না বিধায় তার যে অবদানগুলো আমরা বহিঃপ্রকাশ করাতে পারতেছি না। উনি দেখা যায় সে লেথব্রিজ ইউনিভার্সিটিতে একটা শাখা খুলে রেখেছে, এই আব্দুল ব্যাপারী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্ঠান, ওইখানে লক্ষ লক্ষ ডলার সে ওইখানে দিতেছে। আমি শুনলাম বোধহয় ৭৫ লক্ষ টাকার উপরে ওইখানে সে ইনভেস্ট করে রেখেছে। অর্থাৎ উনি মৃত্যুর পরও অনন্তকাল এটা
যতদিন ওই বিশ্ববিদ্যালয়ে থাকবে ততদিন পর্যন্ত ওই ফাউন্ডেশন চলবে। অনেক টাকা দিয়ে রেখেছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের বাংলাদেশে এই টাকাগুলো আনতে পারতেছি না। যেমন দেখা যায় সেই কুমিল্লাতে তার শ্বশুর এলাকা, ওখানে লক্ষ লক্ষ টাকা দান করতেছে বিভিন্ন মাদ্রাসায়। আমাদের বিক্রমপুরে বিভিন্ন মাদ্রাসায় বই পুস্তক দিয়েছে। আমার নিজের হাতে দেখা যায় ওই হাদিস বই, কোরআন শরীফ কিনা গত বছর আমরা কয়েক লক্ষ টাকার খরচ করেছি। তো এবছরও আমরা আবার উনি গতকালও আমার এই ডক্টর শামসুল আলমের সাথে কথা হয়েছে। আসলে ব্যবহার তার চিন্তা চেতনা খুব সুন্দর, আমরা তাকে ব্যবহার করতে পারতেছি না, এটা আমাদের দুর্ভাগ্য। যেমন আমরা টাকা পয়সা আনি, দেওয়ার পর দেখা যায় একটা মাদ্রাসাকে আমরা হাদিস ও কিতাবের বই দিয়ে দিলাম, ওইটা দেয় গরিব ছাত্রদের জন্য। দেখা যায় ওই মাদ্রাসা কি করে, তাদের কাছ থেকে আবার একটা মূল্য নেয়। উনি যখন এটা রিপোর্ট পায় তখন ওরা খুব কষ্ট পায়। দেখা যায় একটা ছাত্রের বই দিল, সে বললো গরিব ছাত্রদের মধ্যে আপনি হাদিস বইগুলা বা কোরআনগুলা দিয়ে দিবেন। ওই প্রিন্সিপালরা কি করেন, ভর্তি করার পরে দেখা যায় ওই ছাত্রের কাছ থেকে একটা ভর্তি ফি নেয়, প্লাস বইয়ের মূল্য বাবদ একটা টাকা নেন, অথচ বইগুলো দেন নাকি ওই বইগুলো। যখন এই রিপোর্টটা পান তিনি মানসিক একটু কষ্ট পান, যে গতকাল রাত্রে আমার সাথে শেয়ার করা হলো কি অবস্থা। তো এবছর আমরা আসলে তারে ব্যবহার করতে পারতেছি না, কাজে লাগাতে পারতেছি না। সে বলে আলাদা আমরা একটা কিছু করতে চাই, তা তোমরা আগাও, আসলে আমরা আগাতে পারতেছি না। এখানে আমার ব্যর্থতা আছে, আমার যে সভাপতি আছে ওনারও ব্যর্থতা আছে, আমরা সব গুছাতে পারতেছি না। এবছরে যেমন 151 জনকে আমরা ঈদ সামগ্রী দিতে পেরেছি। এরপরে উনি চাইছিল যে গত বছরও আমরা ঈদ সামগ্রী দিয়েছি, তারপরে একটা গরু জবাই করে মাংস দিয়েছি, কিছু নগদ অর্থ দিয়েছি। এবছরও আমরা ঈদ সামগ্রী দিয়েছি আর কিছু নগদ অর্থ দিয়েছি। কিছু গরিব আত্মীয় আছে তাদেরকে একটু বেশি টাকা দিয়েছি, আর কিছু লোক আছে ঈদ সামগ্রী দেওয়ার পরও যখন বাড়িতে গিয়ে আবার হানা দিয়েছে তখন কি তাদেরকে আবার কিছু নগদ টাকাও দিয়েছি। এভাবে আমরা কার্যক্রমটা করছি, কিন্তু এবার আর গরুর ব্যবস্থা আমরা করতে পারি না। ওই যে আমাদের সংগঠনের সমস্যা, আমরা করতে পারি না। আমরা দুইজন লোক, ওই আমার বড় ভাই যে ডক্টর মাহবুব আলম আর আমি। তো এই বছর আমি সময় কম দিয়েছি, আমি একটু দূরে দূরে রয়েছি, যেটা বাস্তব সত্য কথা। উনি যা করছেন আমি তার সাথে সাপোর্ট দিয়েছি, যার জন্য আমরা একটু পিছিয়ে আছি, আমরা তাকে কাজে লাগাতে পারতেছি না। তা গতকাল আমার সাথে আলাপ হলো যে আলাদ, তা আমি তো একটা কিছু করতে চাই। তো উনি হয়তো আবার আগামী কোরবানি ঈদের আগে আসতে পারেন, আমার সাথে আলাপ হয়েছে। যদি উনি আসেন তাহলে তার সাথে আমি আলাপ করব। যেমন আমরা একসময় একটা বৃত্তি অনুষ্ঠান করেছিলাম কাকার সাথে, আমি এই ব্যাপারটাও তার সাথে আলাপ করেছি যে ঠিক আছে তোমরা করো, অর্থ প্রয়োজন হলে আমি দেবো, তোমরা আয়োজন করো। আমি তো কানাডা বসে থেকে আমি তো করতে পারতেছি না, যদি তোমরা ওই ধরনের কোনো ব্যবস্থা করতে পারো তাহলে সমস্যা নাই, অর্থের কোনো সমস্যা নাই, আমি তোমাদের অর্থনৈতিক সাপোর্টটা দেবো। তা আমি আশা করি এবার তিনি আসলে তার সাথে আমরা আলাপ করবো যে আমরা এই বৃত্তীয় চালু করতে পারি কিনা, এই অবস্থা। তো সব মিলে ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আপনাদের সাথে আপনাদের সহযোগিতা নিয়ে এবং আপনাদের সাথে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। আমরা মানব সেবামূলক কাজ করতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য। তাই আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিএম আলাউদ্দিন হোসেনকে তার চমৎকার দিক নির্দেশমূলক এবং তার সংগঠনের বিভিন্ন বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা এই পর্যায়ে ফলাহারের বিরতি নিচ্ছি, আমরা আবার 10 মিনিটের বিরতির পরে আবার আমরা আমাদের অনুষ্ঠানে চলে আসব। তো সবাইকে এই পর্যন্ত ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা ফলাহারের বিরতিতে যাচ্ছি।
আসসালামু আলাইকুম। আমরা ফলাহারের পর আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম। এখন আমরা অনুষ্ঠানের যে বাকি অংশটুকু আমরা এখন পরিচালনা করব। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি জনাব কামরুল ইসলাম হালদার, মমজুদ্দিন হালদার স্মৃতি সংসদের পক্ষে যিনি আছেন এবং বর্তমানে তিনি খুবই বিভিন্ন কার্যক্রম নিয়ে খুবই অ্যাক্টিভ রয়েছেন আমাদের মাঝে। তো আমি কামরুল ইসলাম হালদারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সমন্বয়ে করা জোনাকির কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পুনর্মিলনী ও মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের ছোটবেলার আইকন জনাব শ্রদ্ধেয় মামা আবুল কালাম আজাদ, উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় চাচা, যিনি সামাজিক বিভিন্ন রকমের কর্মকাণ্ডে আমাদের কাছে সবসময়ই একটা উদ্দীপনার আশ্রয়স্থল, শ্রদ্ধেয় আলী আহমদ হালদার সাহেব, জনাব আল্লাহ হোসেন ব্যাপারী, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছেন জনাব আকবর হোসেন মুন্সি চাচা, যিনিও আমাদের একটা মানে উৎসাহ উদ্দীপনার বলতে পারে যে তারা এই বয়সে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় এবং আমাদের পাশে সবসময় দাঁড়িয়ে যান, সেই হিসাবে আমরা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান পোষণ করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব শ্রদ্ধেয় বড় ভাই তাজুল ইসলাম নিক্সন, যিনি ব্যাপকভাবে মানুষের হৃদয়ে স্থান করেছে বলে আমি বিশ্বাস করি। তার বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড এবং আর্থসামাজিক মানুষের জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড থেকে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা অনেক কিছু তার কাছ থেকে শিখি। আমাদের মধ্যে আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই জনাব দিদার হোসেন, তিনি এজ এ শিক্ষক এবং তিনি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যতটা সম্ভব মানুষের কাছাকাছি অবস্থান করেন এবং মানুষের হৃদয়ে অবস্থান করেন। আমি বলবো আরেকজন আছেন যিনি একজন শিক্ষক, একজন সমাজে মানে একজন আইকনিক পার্সনই আমি বলবো, আমাদের অনুজ জনাব রাসেল হালদার। সে বিভিন্নভাবে মানুষের জন্য কাজ করে যায়, এটা আমি সবসময় তাকে পছন্দ করি। তা আজকে আমরা আসলে মূলত অনেক মুরব্বীদের কাছ থেকে শুনছি। সবার আগে আমি তাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করি এই কারণে যে ঈদের মতো একটা আনন্দঘন সময়ে তাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক অনেক কিছুকে তারা মানে রেখে তারপরে আজকে যে এখানে এসে বিভিন্ন রকমের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো উপস্থাপন এবং নিজেদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ, এই জিনিসগুলোর জন্য তারা এখানে সমবেত হয়েছেন। সেজন্য আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। তো আজকে আসলে আমি খুব বেশি আলোচনা করতে চাই না, আমি আজকে শুনলাম এবং আমাদের মধ্যে এই বন্ডিংটা যেন সবসময় থাকে সেই জিনিসটা নিব। যেহেতু আমি অনেকগুলি সংগঠনের সঙ্গে এখানে জড়িত, তার মধ্যে আজকে আমি প্রতিনিধিত্ব করছি হাজী রমিজউদ্দিন হালদার স্মৃতি সংসদ। তো অপরাপর সবার মতোই আমিও কিছু টুকটাক সামাজিক কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকি, চেষ্টা করি যতটা সম্ভব মানুষের সুখ দুঃখগুলি ভাগাভাগি করার। যদি কোনোদিন মানুষের কোনো উপকার করতে নাও পারি, অন্তত মানুষের ক্ষতির কোনো কারণ কখনোই ছিলাম না, আমার পরিবারও কখনো ছিল না। এই হিসাবে আমি গর্ববোধ করি এবং আমি পূর্বপুরুষের ঐতিহ্য অনুযায়ী চেষ্টা করি যতটা সম্ভব মানুষ অন্তত বলতে পারে যে না, সে অন্তত একজন মানুষ। আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আমি শিক্ষক শ্রেণীকে সবসময় খুব বেশি শ্রদ্ধা করি এবং তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি। আমি যদি বলি যে আমি আমার যে মানে যে মানুষ হিসাবে নিজে তৈরি হওয়ার পেছনে যেসব মানুষগুলি আছে এবং তারা অধিকাংশই শিক্ষক। তুমি যদি আমি বলি যে আমি মানুষের প্রথম যে হাতে খড়িটা পেয়েছি, বাবু শঙ্কর ভট্টাচার্য, তিনি আমাদেরকে, তিনি ব্যক্তিগতভাবে কেমন কি সেটা নিয়ে আমার কথা না, কিন্তু আমি আজ শিক্ষক হিসাবে তার যে মানে ইয়ের মধ্যে বড় হয়েছি, সেই জন্য আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞতা পোষণ করি। তারপর পেলাম হাই স্কুলে জনাব শ্রদ্ধেয় শামসুল হক স্যারকে, তিনি একাধারে যেমন একজন শিক্ষক এবং একজন অত্যন্ত উঁচু মন মানসিকতার একজন মানুষ ছিলেন। আমি তাদের সান্নিধ্যে বড় হয়েছি। পরবর্তীতে দিগিরপাড় উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন কাজী স্যার, তারপরে আমার বাবারও শিক্ষক জনাব শ্রদ্ধেয় ওই যে ব্যাপারী ফাউন্ডেশনের যে একজন কিংবদন্তি তুল্য টিচারই আমি বলবো জনাব আব্দুল হাই স্যার, পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের আব্দুল হাই স্যার, তাদের সঙ্গে আমি সরাসরি ছাত্র না হলেও আমার বাবা চাচাদের ছাত্র, সেই হিসাবে আমি এখনো সময় সুযোগ পেলে তাদের সঙ্গে মিট করি, তাদের অভিজ্ঞতাগুলি জানতে চেষ্টা করি। তাদের তো দীর্ঘ কেরিয়ার, অনেক উত্থান পতন, অনেক কিছু তারা দেখেছে, আমাদের পূর্বপুরুষদের সঙ্গে তারা মিলেমিশে ছিলেন। একজন লোক এখনো জীবিত আছেন জনাব শ্রদ্ধেয় মাস্টার জয়নাল আবেদিন হালদার, আমি এখনো তার সঙ্গে বসি, কথা বলি, গল্প করি।
অনেক কিছুর সাক্ষী তারা ইতিহাসের। তো যাই হোক, হাজী রমিজউদ্দিন হালদার স্মৃতি সংসদের পক্ষে যেহেতু আমি আজকে প্রতিনিধিত্ব করছি, এখানে দু একটা কথা না বললেই নয়। পাশে আমার চাচা শ্রদ্ধা আছেন, হ্যাঁ, ওনার বাবাও একজন বিশিষ্ট জন। হ্যাঁ, দিঘির পার্কে নিয়ে আমার যে স্বপ্ন, আমি বলি দিঘির পার্কে আমি বাংলাদেশের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমি দেখি। হয়তো আমি পারবো কি পারবো না সেটা না, কিন্তু আমার চিন্তা চেতনা আমি ওই লেভেলে নিয়ে যেতে চাই। আমার কোনো ব্যক্তিগত অর্জনের জন্য না, আমি এই লোভ লালসার রাজনীতির মধ্যেও কিন্তু আমি একটু ব্যতিক্রমী চিন্তা করি সব সময়। আমার কাছে অন্য কোনো কিছু আকর্ষণ করে না। আমার কাছে একজন মানুষ হিসেবে একজন মাথা উঁচু করে দাঁড়াতে পারার মধ্যে আছে। যেমন আমি একজন রিক্সাওয়ালা, একজন দৈনন্দিন শ্রমিক, তিনি যদি সৎ হন, তিনি যদি মানুষের ক্ষতির কারণ না হন, আমি তাকে স্যালুট করি। কিন্তু যদি একজন দুর্নীতিবাজ, একজন মন্ত্রী, একজন সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রপতি হন, আমি তার প্রতি আমার শ্রদ্ধাও নাই, তার প্রতি আমার অবজ্ঞাও নাই তার মতো। তো এই জিনিসটা সবসময় ধরার চেষ্টা করি। আমরা অনেক কাজ করি, যেমন আমরা হাজী রমিজউদ্দিন হালদার সাহেবের কথা শুনেছি, হাজী জনাব আরফ আলী হালদার সাহেবের নাম শুনেছি। তারা দিঘির পাড়ে সম্মানিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই। মানুষের রাজনৈতিক চিন্তা চেতনা, পরিবেশগত অনেক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন সম্মানিত মানুষকে আমি অসম্মান করতে পারি না। আমরা সেই চেতনায় বড় হইনি। আমরা চাই, যেমন আমরা শুনতাম যে আমার দাদারা, দুই দাদা, ওনারা মামলা মোকদ্দমা করতেও যেতেন, আবার একই পানশিতে চড়তেন, সামাজিক ভাবে তারা একই ভাবে থাকতেন, তাই না? তারা যখন বাজারে ঢুকতেন তখন যারা দুষ্ট প্রকৃতির লোকজন তারা সতর্ক হয়ে যেতেন আগে থেকে। আমি ওইরকম একটা সুন্দর সুশৃঙ্খল সমাজের স্বপ্ন দেখি এবং সেটা নিয়ে আমি আমার কাজ করি। যেমন গত বছরটা আমাদের কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তন বলেন বা অনেক কিছুর কারণে আমাদের কিন্তু একটা বিরাট একটা ইয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। আমরা ওই অর্থে খুব বেশি কাজ করার সুযোগও কিন্তু পাই নাই, আর ছিলও না। তার মধ্য দিয়ে আমরা থেমেও থাকিনি। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে যতটা সম্ভব মানুষের জন্য কিছু করা। যেমন আমি শিক্ষা এবং ক্রীড়ার বিষয়ে সবসময় খুব বেশি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চেষ্টা করেছি। বিভিন্ন কিছু স্কুলগুলির মাধ্যমে হাজী রমিজউদ্দিন হালদার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে জার্সি, ক্রীড়া সামগ্রী উপহার দিতে। মাদকের যে করাল গ্রাসের মধ্যে আমরা বসবাস করছি, যে বিশৃঙ্খল সমাজের মধ্যে আমরা আছি, আমার মনে হয়েছে তাদের যদি আমরা মাঠে ফেরাতে পারি, তাদেরকে যদি আমরা কোনো রকমের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ফেরাতে পারি, তাদেরকে যদি আমরা ক্রীড়া সামগ্রী, তাদের মধ্যে যদি একটা প্রতিযোগিতামূলক কিছু করতে পারি, সেক্ষেত্রে সমাজটা সুন্দর হতে পারে। দান কয়টা তো অনেকেই করতে পারেন, অনেকেই করেন, কিন্তু এই কাজগুলি করার ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই, আর চাচা সাক্ষী আছেন, আমি আগে থেকে কিন্তু সবসময় বলেছি যে আমরা একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি, যেখানে বড়কে ছোটরা শ্রদ্ধা করবে, ছোটদেরকে বড়রা স্নেহ করবে, এরকম একটা মিলেমিশে সমাজ চাই। সেই সমাজের জন্য যা কিছু করা লাগে আমরা আমাদের সীমিত শক্তি সামর্থ্য থেকে হোক, যেভাবে হোক নিজেদের। ইতিমধ্যে আমরা কিছু কাজ কিন্তু করেছিলাম প্রশাসনের সহযোগিতা নিয়ে, এবং মসজিদ ভিত্তিক সমাজের মুরব্বীদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কিছুটা সুফল পেয়েও ছিলাম। যেমন দেখা যেত বাইরের এলাকার লোকজন আমাদের দিঘির পাড়ের যে আমাদের আবহমান সংস্কৃতি, সেটাকে অনেকটাই বুলন্ডিত করে দিয়েছিল। যেমন বিভিন্ন এলাকার লোক এসে মাদকের আখড়া ছিল আমাদের মূলচরে। আমি বলছি সবসময় দিঘির পাড়ে রাজধানী। কেন রাজধানী বলতাম? এখানে আমরা দেখেছি সব সময় একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতির একটা বিরাট বড় ইয়া ছিল। আজকে আমাদের একটা খেলার মাঠ নাই, আজকে আমাদের অনেক কিছুই নাই। অনেক এলাকার যারা গণ্যমান্য ছিলেন, আমরা তো পরিবার থেকে কোনোদিনও আমরা শাসনের ইয়া হই নাই। আমরা দেখা গেছে একটা মুরব্বী দেখছি, আমরা ওইভাবে সতর্ক হয়ে গেছি যে না, একটা মুরব্বী যদি অন্য পরিবারের কেউ যদি আমাদের শাসন করতো, আমাদের পরিবারের সদস্যরা, মুরব্বীরা খুশি হতেন যে ঠিক আছে, তুমি ওখানে কেন গেলা, তুমি কেন এইভাবে চললা। আর এখন একটা বাচ্চাকে যদি বলতে যাই যে এই বাবা এইভাবে চলো না, করো না, তাহলে তাদের পরিবারের লোকজন, বয়োজ্যেষ্ঠরা মনে করেন যেটা নিয়ে তারা আরো বিরূপ মন্তব্য করে বিভিন্ন রকমের। তা আমরা সেই বন্ডিংটা চাই, আর এজন্য চাই যে শিক্ষিত মার্জিত লোকজনগুলি একত্রিত হোক। আজকে আমরা যেরকম সবাই একত্রিত হয়েছি, আজকে যে কোনো ভালো কাজের জন্য যেন আমরা সবাই সম্পৃক্ত হতে চাই। কিন্তু আমরা হানাহানি মুক্ত একটা সুশৃঙ্খল সমাজ চাই, এবং এটার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করি। এবং আপনারা খুশি হবেন আরেকটা জিনিস জানলে, সেটা হচ্ছে যে আমাদের এলাকার কৃতি সন্তান সাবেক জাতীয় ফুটবলার জনাব মিজানুর রহমান ডন এখন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একজন ভাইটাল ব্যক্তি। তো তার মাধ্যমে তিনি ইয়া হওয়ার পরে আমরা অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান, অনেকগুলি ক্লাবকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ডন ভাইয়ের সাথে আলাপ করে, রিকোয়েস্ট করে অনেক জায়গায় ক্রীড়া সামগ্রী দিয়ে, এবং তার কাছ থেকে আমরা এই এনসিওটা নিয়েছি। তিনি আমাদের এলাকার আশপাশে যে ইউনিয়নগুলি আছে সব জায়গায় খেলাধুলার একটা ব্যাপক প্রচারের জন্য এবং যত পৃষ্ঠপোষকতা লাগে তিনি আমাদের করতে উদ্যত হয়েছেন। তো আসলে আর আলোচনাটা খুব বেশি নিয়ে যেতে চাই না, চাচা আছেন,
চাচা যে দিক নির্দেশনা দেয় বা যেভাবে গাইডলাইন দেয় আমরা সেভাবে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। ধন্যবাদ কামরুল ইসলামকে। তো আমরা অনুষ্ঠানের পরে শেষ পর্যায়ে এসে পড়ছি। তো আমি নিজে একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে এখানে যুক্ত হয়েছি, যদিও সংগঠনের উদ্যোক্তা আমাদের সৈয়দ আলী আল্লাহর কাকা, কিন্তু আমি অনেক দিন থেকেই এই সংগঠনের সাথে জড়িত। এখানে আমার যে সংগঠনটি হিসেবে আমি এখানে আছি সেটা হচ্ছে দুস্থ মানব কল্যাণ সংস্থা বা দুস্থ মানব কল্যাণ পরিষদ। তো এটা একটা ব্যতিক্রম ধর্মী পরিষদ। আমি তো বিভিন্ন সংগঠনে কাজ করি, তবে আমার কাছে এটা একটু ব্যতিক্রম মনে হয় এবং এটা এখনো চলমান রয়েছে অনেক সুন্দর মতো। এখানে 3টি সেন্টার রয়েছে। দিঘিরপাড় বাজারের 2জন বিশিষ্ট ব্যবসায়ী, একজন মহিউদ্দিন শেখ, তিনি একটি সেন্টার পরিচালনা করেন। জনাব রিপন চন্দ্র নাগ, আপনারা চিনেন, রমেন্দ্র নাগের ছেলে, বিখ্যাত রমেন্দ্র নাগ বিখ্যাত ব্যক্তি, তার ছেলে রিপন চন্দ্র নাগ। আর তৃতীয় যে সেন্টারটি রয়েছে তার হচ্ছে দিদার হোসেন, আমি নিজে পরিচালনা করি। তো আমাদের এই সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে মূলধন রয়েছে, এই দুস্থ মানব কল্যাণ পরিষদের মূলধন রয়েছে, সেই মূলধনটা অক্ষত রেখে সেই মূলধন থেকে মুনাফা করে বা লাভ করে যেভাবে যেই টাকাটা আসবে সেইটা আমরা অসহায় দুস্থ, যারা চোখে দেখে না, কানা, বোবা, ল্যাংরা, মানে এই সমাজের একেবারে নিগৃহীত মানুষ, এমন লোকরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, যারা আমাদের সুবিধাভোগী বা কি বলে সেবাটা আমাদের থেকে পায়। তো এই সেবা আমাদের এখন 4-5 জন পাচ্ছে। আমাদের মূলধনটা আমি একটু বলি, যেমন সেন্টার 1-এ আছে 10,000 টাকা, সেন্টার 2-এ আছে 26,677 টাকা, সেন্টার 3 যেটা আমার কাছে সেখানে আছে 1 লক্ষ টাকা। আমাদের টোটাল মূলধন হচ্ছে 1,36,677 টাকা। তো ইতিমধ্যে আমরা সেই 15 সাল থেকে কাজ শুরু করছি। তো এখন আমাদের সেবা দিয়েছি 4,24,228 টাকা, অর্থাৎ আমাদের মূলধন কিন্তু 1,36,000 টাকা, কিন্তু মানুষকে আমরা সেবা দিয়েছি কত টাকার? 4,24,268 টাকা এই বছর পর্যন্ত। কিন্তু আমাদের এই মূলধন কিন্তু 1,36,000 আরো বিদ্যমান। তো এটা প্রতি বছরই আসে। আমি যেমন এই বছর একটা উদাহরণ দিই, এই বছর আমরা এই মূলধন থেকে 22,000 টাকার উপরে আমরা মুনাফা অর্জন করেছি। সেই মুনাফা আমরা আবার দুস্থ মানুষদের জন্য যেটা করি, যেমন একজন ক্লায়েন্ট আছে আমাদের থেকে চাল নেয়, তার একেবারে এতিম অসহায়, তার বাবাও নাই, মাও নাই, হাজব্যান্ড নাই, ছেলে মেয়ে নাই, সে একজন মহিলা, বয়স্ক মহিলা, তিনি প্রতি মাসে মাসে আমাদের থেকে একটা চাল নেন। ওই চালটাতে মোটামুটি তার মাসটা কভারেজ হয়ে যায়। আর 2 ঈদে তো আমরা সেমাই, সুজি, চিনি, ইফতার সামগ্রী দিয়ে থাকি। এর মধ্যে অন্ধ আছে বাজারে, আবার বোবা আছে, হ্যাঁ, বিকলাঙ্গ আছে, এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আমরা এদেরকে নিয়ে কাজ করি। তো এই ছিল আমাদের এই সংগঠন এবং এটা রানিং চালু আছে, বর্তমানে চালু আছে কার্যক্রম স্বাভাবিকভাবেই। তো ধন্যবাদ সবাইকে। তো আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের প্রাণ ভোমরা এবং যার আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যিনি আমাদের আনন্দধারার প্রবর্তক। আনন্দধারার মাধ্যমে আমরা যে সংগঠন করি, কার্যক্রম করি, আমাদের যে রিফ্রেশের দরকার হয় মাঝে মাঝে, সেটার তিনি আয়োজন করে থাকেন এবং খুব সফলতার সাথে ইতিমধ্যে তিনি করেছেন এবং তিনি সকল কাজে আমাদের সাথে আছেন। আমাদের শ্রদ্ধেয় জনাব আকবর হোসেন মুন্সি, হ্যাঁ, তিনি তার আগামী তার একটা কর্ম পরিকল্পনা রয়েছে যে কুরবানিদের পরে আমরা যে আনন্দ ভ্রমণ করে থাকি, সেইটার রূপরেখা তিনি আমাদের মাঝে উপস্থাপন করেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মূল্যবান পরিকল্পনা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আকবর হোসেন মুন্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে ওইভাবে উপস্থাপন করব না, আপনারা সবাই যার যার অবস্থানে, নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত এবং সুন্দরভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছেন। আমি আপনাদের এই পরিচালনার জন্য আপনাদেরকে সুস্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো কি, আমি যে একজন আকবর মুন্সি, আপনারা যে এখানে সবাই আছেন, সবাই যার যার প্রতিষ্ঠান নিয়ে আছেন, আমি প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি খুব আনন্দিত। তবে আমার একটা কথা হচ্ছে কি, আমি আপনারা যেইভাবে আমাকে ডাকেন, আমাকে সম্পৃক্ত করেন, আমি যে কি আনন্দ পাই এটা আপনাকে বোঝাতে পারবো না। আমি একটা সময় নিজেকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আমার সংসার জীবন, আমার ছেলে মেয়েদের জীবন নিয়ে আমার নিজের অবস্থান থেকে খুব ব্যস্ত ছিলাম। আমি কিছুই করতে পারি না দেশের জন্য। আমার ছোটকালটা খুব কষ্টে কেটেছে, আমি এটা গর্বের সঙ্গে বলি। অনেকে হয়তো একটা সময় যার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার পরে সবকিছু ভুলে যায়, তবে আমি এগুলো নিয়ে সবসময় আমার নিজের থেকে নিয়ে আলাপ করি, আমি কি সময়টা কাটেছি, এখন কি সময় আমি অবস্থান করতেছি, আমার কি সমস্যা আমার পার হইতেছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমি এখন খুব ভালো আছি আল্লাহ দিলে, আপনাদের দোয়ায়। আমি একটা সময় যখন ছিলাম
তখন কামরুলের মতন অবস্থান থেকে আমি কিছুই করতে পারি নাই। এখন এরকম একটা অবস্থান আছে যারা আমাকে ডাকে আমি তাদের পাশে গিয়ে আমি খুব আনন্দ পাই। যেমন রজত রেখা, আমি এখানে আসার পরে আমি একটা আনন্দ ধারায় যেটা নাকি আমি এখন আমাকে এই করা হচ্ছে, দায়িত্ব দেওয়া হয়েছে, বা এটা নিয়ে আমি আপনাদের সহযোগিতা আমি এটা নিয়ে আগে কিছু ভালো কিছু করতে চাই বা ওখান থেকে আনন্দ দিতে চাই, সেখান থেকে আমার সম্পৃক্ততা এখানে যে প্রতিষ্ঠান আছে সব জায়গায় আমি যাইতে পারি, আমাকে ডাকে আমি যাই, খুব আনন্দের সঙ্গে যাই, আমি খুব খুব উপভোগ করি। বিশেষ করে আলী আহমদ ভাইয়ের যে প্রোগ্রামগুলো আছে, প্ল্যানগুলো আছে, আমাকে সব জায়গায় আমাকে সম্পৃক্ত করে, আমাকে যখন ডাকে আমি খুব উৎসাহ নিয়ে যাই এবং আমার ওই সময়টা খুব বেশ ভালো সময় কাটে। আমি এটা সবসময় আমি এটা বলি। এবং ইদানিং আমি ওই রজত রেখা ফাউন্ডেশন, এটা তো রজত রেখারা যখন নাকি ফাউন্ডেশনের কথা বলে তখন আমার মনে পড়ে আমাদের নদীটার কথা। এই নদীটার নাম ছিল রজত রেখা। রজত রেখা মরে গেছে, তো আমি রজত রেখাটাকে উদ্ধার করার জন্যই এই রজত রেখা ফাউন্ডেশন বা কিছু হয়েছে এটা আমি ভাবতাম। তো আমি গত বছর গিয়ে জানলাম যে রজত রেখা উদ্দেশ্য, রজত রেখার মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করা, এটি আর কি। আমার ইচ্ছা ছিল যে এই রজত রেখাটাকে উদ্ধার করা, এই বাহমান নদীটাকে চালু করে, এটাই আমার একটা উদ্দেশ্য ছিল বা আমার একটা ধারণা ছিল। তখন দেখলাম যে ওখান থেকে আর অন্য কিছু ওখান থেকে পরিচালিত হয়। তো যাই হোক, এখন রজত রেখা ফাউন্ডেশনের যে কাজটা হইতেছে আমি ওখানে আমি আছি, গত ইসেও ছিলাম, ইফতার মাহফিলেও ছিলাম, এখনো আমি আছি। এটা নিয়ে আমার একটা আগ্রহ আছে। আর আমাদের এই সব কাজগুলা, যেমন এই যে নিক্সন ভাইয়ের যে দায়িত্বগুলো আমার উপরে দেওয়া হয়েছে, আমি দায়িত্বটা যদিও আমি পালন করতেছি যে একটা মানবিক কারণে এটা পালন করতেছি, মানুষের একটা সেবা হইতেছে, যদিও এখান থেকে আমাকে অনেক কিছু শুনতে হয়, এরকম কিছু শুনতে হয় যেই জন্য আমি নিক্সন ভাইকে বলি, ভাই আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আমার এই বয়সে আমাকে এইভাবে করেন না। এরা বলে, ভাই মাফ তো আল্লাহ করবে, আমরা তো করতে পারবো না, আপনি তো যে কজন দায়িত্ব দিয়ে এটা, আর আমরা তো সরাসরি মানুষের দায়িত্ব নিয়ে করতেছি, আমরা কি ফিল করি এটা আমরাই জানি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই সবার জায়গা থেকে সেবামূলক কাজ করবেন, সুন্দর কাজ করবেন, এটি আমি চাই। তবে আমি সবার কাছেই আমার একটা অনুরোধ, দায়িত্ব, বা আমি মনে করি এটা যে আমরা হইলো কি মানুষের এই মানুষ আমরা জীবনধারী মানুষ, আমাদের মানব সেবার উপরে আমার মনে কোনো সেবা এই দুনিয়ার ভিতরে নাই। মানব সেবাটা হইলো সবচেয়ে বড় সেবা। আপনি একটা মৃত্যুপথ যাত্রী, আমরা এখানে যে কজন আছে আপনার খুব প্রাণপ্রিয়, আমরা এই কজন, আপনি এরকম একটা মুমূর্ষ অবস্থার ভিতরে আছেন, ওখানে যাওয়ার পরে যদি কেউ বলে, আপনার ফ্যামিলি কেউ যদি বলে ওই যে আকবর মুন্সি আসছে, কানের গিয়ে যাতে আছে গিয়ে বললো আকবর মুন্সি আছে, আপনি একটু চোখটা তাকাইলো তাকাইবেন, চোখটা পানি ছেড়ে দিবেন, আপনার একটা কিছু বলতে মনে হইতেছে, বলে আকবর মুন্সি আইসে, আমি কিছু বলি, আমার মনের একটা কিছু বলি, ভাই আকবর ভাই আমি এটা করে পেয়েছি, আপনি এটা দেখেন বা এটা করেন। এই যে একটা সেবা, আমরা যদি ওই মানুষগুলোর জন্য সেবা করতে পারি, আমার মনে হয় এর থেকে বড় সেবা কিছু হয় না। আমরা যে কটা ফাউন্ডেশন আছে সব ফাউন্ডেশনের ভিতরে আমরা একটা স্লোগান তুলি, আমরা বিবাহ বার্ষিকী, যখন নাকি বিবাহ অনুষ্ঠান হয়, বিবাহের ভিতরে আমরা কোনো দিব না, ওই যেটা বলি আমরা যে আমরা গিফট দিব বা একটা ওদেরকে দিব, ওইটা দিব না। আর বিশেষ করে আমাদের যেগুলা নাকি ফাউন্ডেশন গুলো আছে ওখানে গিয়ে আমরা একটা করব, যে কোনো মানুষ ওই সদস্যের ভিতরে যদি কেউ যদি এরকম মুমূর্ষু অবস্থায় থাকে, এর যদি কোনো কঠিন রোগ থাকে, আমরা সবাই মিলে ওই মানুষটাকে কিছু সেবা করতে পারি কিনা, এটি হবে আমাদের সবচেয়ে বড় সেবা। আমরা গিফট দেই, আলী আহমদ 1000 টাকা লেখেন, আবার আমি পাশে দাঁড়াই গেলাম, আলী আহমদ 1000 টাকা লাগলো, আমি 500 টাকা বাড়াই দিই আর উপরে যাই, আকবর মুন্সি 1500 টাকা। এই যে দায়িত্ব, আপনার আমি 1000 টাকা দিলাম, 1500 টাকা দিলাম, আপনি কিন্তু আমার উপর একটা দায়বদ্ধ হয়ে গেলেন গা, আপনি কিন্তু এটাকে ঋণী হয়ে গেলেন গা, আপনি কিন্তু আমরা এমনি দিয়েছি, তারপরে কিন্তু আপনি কিন্তু এইভাবে কিন্তু আমার উপর একটা দায় ঋণী হয়ে গেলেন গা, আপনি কখন শোধ করতে পারি এটা বলা যায় না। এই যে আমরা এই প্রচলনটা যদি আমরা যদি করতে পারি, অ্যাভয়েড করতে পারি, আমরা যদি ওইভাবে যদি নিজেদেরকে মানব সেবায় নিয়োজিত করতে পারি, আমরা যারা সাংগঠনিক ভাবে আমাদের সবার একটা দায়িত্ব থাকবো, যারাই আমাদেরকে দাওয়াত দেবে আমাদেরকে কোনো চাইতে পারবে না, গিফট দিতে পারবে না, নো গিফট। আমার কার্ডের ভিতরে লেখা দিতে হইলে পারে, নাইলে মুখে বললে আপনাদের কোনো গিফট দরকার নাই। আমি চামু যে ওই লোকটা যে আমাদের সদস্য একজন মুমূর্ষ অবস্থায় আছে, তারা আমরা সবাই মিল্লা যতটুকু পারি আমরা কোঅপারেট করি, কিছু দিয়ে তার সাহায্য করি, তার একটা ভালো চিকিৎসা হোক, সে ফিরে আসে আমাদেরকে তাকাক, আমাদেরকে বলুক ভাই আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আমি আল্লাহ ফিরে আনছে আমার। এরকম একটা যদি আমরা যদি সবাই মিলে যদি করতে পারি, আমার জীবনের এই একটা আকাঙ্ক্ষা আমার, যারাই আমি যে সমাজের ভিতরে যাই, যে সংস্থার ভিতরে, যেই ইসের ভিতরে যাই, ওখানে যদি আমি গিয়ে যদি এই কথাটা শুনি, এটি আমার সার্থকতা হইব,
এটা আমি যদি করে যেতে পারি, দেখে যেতে পারি, আমার আত্মার একটা শান্তি থাকবে। এটা তো আপনাদের কাছে যারা যে সমস্ত সংগঠন নিয়ে আসেন, আপনাদের ভিতরে এই সবাটা, এই ধারণাটা সবাই একটা ইস্যুর ভিতরে এখানে স্টাবলিশ করার চিন্তা ভাবনা করেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং আনন্দ যারা যেটা বলতেছেন, আনন্দ ধারাটা এরকম একটা ধারা, মানুষের ভিতরে যদি আনন্দই না থাকে তাহলে সেটা মানুষের ভিতরে থাকে না। মানুষের ভিতরে আনন্দ থাকতে হবে। আনন্দ হলো মানুষের জীবনের চালিকা শক্তি। আর সেখান থেকে যদি আমরা যদি এই শক্তিটা নিতে পারি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। যার জন্য আমরা চাইবো যতটুকু সময় পারি আমরা আনন্দ দিয়া এবং আনন্দ নিয়ে যদি থাকতে পারি, এটার থেকে বড় পা আমাদের কিছু থাকবে না। তো আমাদের যে আনন্দ ধারার একটা এই যে আমরা যারা আছি এখান থেকে এই পর্যন্ত যারা নাকি আমরা আনন্দ ধারার ভিতরে ছিলাম, বিগত অনেকটা বছর আমরা আনন্দ ধারার ভিতরে নাই, যে কোনো জন্য আমরা আনন্দ ধারায় সামিল হইতে পারি না, করতে পারি না। তো আগামীতে আমার একটা অনুরোধ রইল, আমরা একটা আনন্দ ধারা করতে চাই, অনুষ্ঠান মানে কি সবাই একটা করতে চাই, যেটা নাকি হ্যাঁ, যাতে নাকি আমরা আসতেছে হ্যাঁ গেট টুগেদার করতে পারি। আর আমরা ফ্যামিলিগত ভাবে, আজকে মনে করেন আপনি আছেন, আমি আছি, আমার দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনার দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আজকে আপনি আর আমি ওখানে যাবো, আপনার ছেলে আমার ছেলে যদি না থাকে, আমি আসতেছি। তো আমরা যদি আপনার ছেলেরা আমার ছেলেদের যদি আমাদের এই প্রোগ্রামগুলোর ভিতরে অ্যাটেন্ড করাতে পারি, এদেরকে যদি রাখতে পারি, তাহলে আমাদের ধারাবাহিকতা অবমান থাকবে। যে আমার বাবা করছিল, আমি এই অবস্থানটার ভিতরে আছি, আমি এখানে থাকবো। আমার বাবারও দেখছি এদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো করতে, আমি ওই জন্য থাকতে পারি। এটা ওদের এইভাবে তৈরি হয়ে যাবে। আমরা কিন্তু দায়িত্ব দিয়ে ওদেরকে এগুলো করাইতে পারবো না, আমরা পাশে যদি রাখতে পারি। আর এই যে আনন্দ ধারা যেটা আছে, এটা হলে কি আমরা ফ্যামিলিগত ভাবে যদি করি, আমার ছেলের সঙ্গে অটোমেটিকলি একটা সম্পর্ক হয়ে যাবো, ওখান থেকে একটা আন্তরিকতা তৈরি হয়ে যাবে। আন্তরিকতা তৈরি হয়ে গেলে আমরা মনে করেন আমাদের এইটা সফলতা, যে আমার ছেলে আপনার ছেলে পরিচয়, একসময় আপনার ছেলে আমার বাবারে চিনবো, আমার ছেলে আপনার বাবারে চিনবো, এরকম করে সবকিছু সুন্দর হয়ে যাবে। তো এই জিনিসটার জন্য আমরা একটা আন্তরিক ভাবে আমরা চেষ্টা করবো, যাতে নাকি এই যে যেটা বলতেছি আমাকে ওইভাবে রাখলে ভালোই। বা আমি আসলে কামরুলকে অত ভাবে আমি এটা ভিত্তি করতেন, আমি আর অনেক অ্যাক্টিভিটিস দেখতেছি যেভাবে আছে। আর আমরা চামু ওদের মাধ্যমে, যেমন একসময় আমার 100-200 মোবাইল নাম্বার মুখস্থ ছিল, কোন ব্যাপারই ছিল না। খালি রানা সাহেব জিজ্ঞেস করতে আকবর ওই নম্বরটা কত, হুট করে কয়ে দিতাম, 1 সেকেন্ডে কয়ে দিতাম, কোনো ব্যাপার ছিল না। অনেক 2টা নম্বর মনে রাখতে পারি না, বুঝতে পারছেন? তো এরকম হইব। তো ওদের একদম সময় ওরা যেভাবে খাটতেছে, ওরা যদি একটুখানি নিজেদেরকে যদি ওইভাবে যদি ধরে রাখে, তাইলে আমরা ওদের পাশে থাকতে ওদেরকে উৎসাহ দিতে পারবো, ওদের জন্য কিছু করতে পারবো, এবং ওদের মাধ্যমে আমরা কিছু আনন্দ ভোগ করতে পারবো, আনন্দ নিতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। প্ল্যানিং বলতে আপনারা প্ল্যানিং করে আমার বলবেন, আমি আপনাদের কাছে থাকি, আমি আনন্দ নিব। না কোন সময়টায় আমরা কিভাবে দেখতে পারি আমি ওইটা হচ্ছে কি, আমরা ওই ইসের মাধ্যমে, যেমন এই যে এখন তো অনেক হয়ে গেছে গা, এগুলো আমরা একটা সময় নিজেকে ভিতরে আলাপ আলোচনা কইরা কিভাবে করলে ভালো হয়, কোথায় করলে না না এই যে আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন বলে আপনি সবগুলো নম্বর করে নিয়ে দেবেন। আমি একেবারে মানে কি একবারে হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি গা, আমার মোবাইলটা একবারে সব ডিলিট হয়ে গেছে গা, কোনো কিচ্ছু নাই, আমার নম্বর নাই, যেগুলা নাকি আমার এত প্রিয় ছিল। এই যে রাসেলের ফোন করছে, রাসেলের নাম্বার নাই, আমি রাসেলের দেখে পরে সেভ করলাম, আমার সব গেছিল। আমি অনেকের নাম্বারটা আমার এত অসুবিধা হয়ে গেছে, এটা এরকম মানে কি আমার কি হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমাদের একটা আনন্দদার অনুষ্ঠান এবার হতেই হবে ইনশাল্লাহ। সেটা ঈদের 2 দিন পরে হলেই ভালো হয়। আর আমরা প্লেস কোথায় করলে ভালো হয় এই জিনিসটা আমরা সবাই বাবা, বিশেষ করে আপনি যদি এটার একটা দেন, দিক নির্দেশনা দেন, যেটা আমরা ওখানে করলে ভালো হয়, তাহলে ভালো হয়। না না, মাতাপুরির কথা না, এখানে আমরা কিন্তু কেউ কোনো মুরব্বী বইলা আমরা ছোট করতে চাই না, আমরা বড় ভিতরে রাখতে চাই। আমরা এখানে সবাই ইয়াং, আমরা সবাই একই ক্লাসের, একই ইসের,
এই একই টেবিলের ভিতরে আছে। আমরা এখানে কেউ মুরব্বী, কেউ ইয়াং, কেউ জুনিয়র, এইভাবে তাকে ছোট বড় করতে চাই না। আমরা সবাই সমত, একবারে সবাই এক সমান। আপনার গান এখন ইউটিউবে বসতেছে, কত হাজার লোক দেখছে। এই তো নিয়ে আমরা কিছু আপনি শ্রেষ্ঠ গায়ক, আমাদের আনন্দ গান ছিলেন না ইউটিউবে আমার ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে এসে হাজির হয়েছি। অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে। তো আমরা বলছিলাম যে আমাদের পুরো অনুষ্ঠানের প্রাণভোমরা এবং আমাদের সকলেরই প্রাণপ্রিয় কাকা জনাব শ্রদ্ধা আলী আহমদ হালদার, যিনি আমাদেরকে একেবারে একটা নিউক্লিয়াসের মতো একটা শক্তি দিয়ে থাকেন, যার অনুপ্রেরণা উৎসাহে আমরা এই কাজগুলো করার আনন্দ পাই এবং মজা পাই, নিজেরা করি। এবং তিনি নিজে আমাদের থেকে সক্রিয়ভাবে মানে 18 বছরের তরুণের মতো থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেন। তো আমি সেই কাকাকে আজকের সমাপনী বক্তব্য এবং অনুষ্ঠানের সমাপতি ঘোষণা ও সভাপতি তো শেষে দিবে, তারপরে সভাপতি অনুষ্ঠানের সমাপতি ঘোষণা করবেন। তো আমি শেষ বক্তা হিসেবে জনাব আলী আহমদ হালদারকে তার মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে সবার সভাপতি জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জনাব নিক্সন, আকবর ভাই, আওলাদ কাকা, রাসেল, কামরুল ইসলাম, দিদার হোসেন। আমি খুব শর্ট নাম বললাম, কিছু মনে করবেন না, পরিপূর্ণ নামটা হয়তো আমার খুব সবাই স্নেহের মানুষ, এই জন্য খুব শর্টে বললাম। সকালকে আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আসলে বলার কিছু নাই এখানে বলার উদ্দেশ্য মূলত হইতেছে আমাদের মধ্যে একটা ঈদ পুনর্মিলনের মতো আর সবাই আমরা বছরব্যাপী ব্যস্ত থাকি বিভিন্ন কাজকর্মে, এই সময়টা আমরা একত্রিত হই আমাদের মধ্যে একটু দেখা সাক্ষাৎ হয় আর কি, এটাই বড় কথা। বছরের বিভিন্ন সময় আমাদের মধ্যে কারোর সঙ্গে তেমন কোনো একটা যোগাযোগ থাকে না, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, সবাই নিজ কাজকর্মে ব্যস্ত থাকি। এই সময়টা আমরা এসে একটু আমাদের মধ্যে একটা পরিস্থিতি ঘটে এবং আমরা পুনর্মিলনের একটা চেষ্টা করি, এইটুকুই আর কিছু না। নিক্সনের কাছে কথা বলছিল যে এই সামগ্রিকভাবে এই সংগঠনগুলোকে সমন্বিত করে একটা সংগঠন করা যায় কিনা। আমি দেখি অন্যভাবে, সেটা হইতেছে যে মাঝে মধ্যে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান আমাকে খুব আকৃষ্ট করে। যেমন এটার মধ্যে একটা পূজা পর্যায়ে একটা গান আছে, যেটা মানুষ যখন পূজা বাবা আবাদতের দিক, আসলে তো আমরা মুসলমানরা তো আমরা একটা কোনো আমাদের কোনো নাই, অস্তিত্ববিহীন ভাবে মানে কোনো নিরাকার ভাবে আল্লাহকে আমরা সম্মান জানাই বা আল্লাহর প্রতি আমরা অবনত মস্তকে আমরা তার প্রতি মানে জানাই, কৃতজ্ঞতা জানাই। হিন্দুরা হয়তো একটা মূর্তির মাধ্যমে করে এরকম, কিন্তু তার মূল তার গানের যে কথার মূল জিষ্ট সেটা ছিল একই রকম প্রায়, যে ওনার ভাষ্য মতে যে পূজার যখন ধুমাগুলো ওঠে তখন সেগুলো যদি এমনভাবে ওঠে যে এগুলা আমি নিজে যখন পূজা বা যে কোনো প্রার্থনা দাঁড়াই তখন সেগুলো নক্ষত্রের মতো এগুলো আকাশ পারে উঠবে এবং আমি নিজে একটা নক্ষত্র হয়ে যাবো, অর্থাৎ পার্থিব কোনো কিছু আমাকে একটা পিছু টানবে না এবং আমি তখন মিশে যাবো এমন এক পর্যায়ে যে আমি ইহ জগতে বিদ্যমান নাই। এরকম একটা অবস্থা যদি আমি আমার ঈশ্বরকে ডাকতে পারি তাইলে সেটা আমার পরিপূর্ণতা আসবে, ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারবো। অর্থাৎ আমাদের প্রতিটা মানুষের একটা নক্ষত্রের মতো হবে, যখন নিচ থেকে আলো বিচ্ছুরিত হবে। আমি যখন কোনো এবাদত দাঁড়াবো তখন আমার কোনো পারিপার্শ্বিক টান আমাকে টানবে না, আমার জুতাটা কই রইলো, আমার বাড়িতে খাবার আছে, কারণ এবাদত বন্দিকে তাহলে এবাদত বলি বা পূজা বলি যেটাই বলি না কেন আমাদের মধ্যে তখন কিন্তু অনেকগুলা রিপু এসে ভর করে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আমাদের মনে আসে। সেটা থেকে মুক্ত হওয়ার জন্য উনি বলছে যে আমরা এমন একটা পর্যায়ে ওই প্রার্থনাগুলো করা উচিত আমাদের, যখন সেখানে ওই পার্থিব কোনো টান আমাদের মধ্যে থাকবে না, আমরা একাগ্রভাবে আমার সৃষ্টিকর্তাকে আমি নিজকে নিবেদন করতে পারবো, সৃষ্টিকর্তাকে নিজকে নিবেদন করতে পারবো এবং আমার জীবদ্দশার সহিত আমি যে জীবদ্দশায় আছি এইটাও আমার মনে থাকবে না, অর্থাৎ জীবন আর মরণের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এমন একটা পর্যায়ে যদি আমি আমার ঈশ্বরকে ডাকতে পারি তাইলে সম্ভবত সেটা আমার ঈশ্বরের সঙ্গে মিলে দিতে পারি। তো সেই রকম ভাবেই ও অ্যাজ ইট ইজ না হলেও সেরকম ভাবেই এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে এক একটা নক্ষত্রের মতো। নক্ষত্র রাখি উনি যে ওনার ভাষায় যে নক্ষত্রটা, সেটা হচ্ছে যে নক্ষত্রটা কারো কাছ থেকে আলো বার করে না, সে নিজে নিজে একটা নক্ষত্র। কারণ এই যে তাদের এলাকায় বসে আছে হাজার হাজার লোক, আমরা শুনলাম হাজার হাজার লোক তার উপকৃত হইতেছে, সে নিজে ডিল করতেছে, তার আর সামরিক কাজ করার কি বাকি থাকে, সে ওটাই তো তার ওইটার মধ্যেই মানুষের সামনে হইতেছে। আকবর ভাই যা করতেছে সে নিজেই একটা সংগঠনের সংগঠক, আবুল কালাম আজাদ যা জীবদ্দশা যা কিছু করছে এটা সে নিজেও তো অনেকগুলা মানুষের অনেকগুলা সংগঠনের অনেকগুলা লোকের উপকার করতেছে। আওলাদ কাকা, রাসেল, তারপরে কামরুল, দিদার বলেন, এর প্রত্যেকটা লোক কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে মানুষের যে সেবা করতেছে, এর চেয়ে আর কম্বাইন করার তো কোনো কিছু নাই এখানে। আর এখানে ওই রকম সাংগঠনিক কোনো রূপও নাই যে আমরা সবাই মিলে একটা ছোট একটা কিছু করবো, এর চেয়ে বড় বড় কাজ আপনারা করতেছেন। সুতরাং এই দিক দিয়ে আপনারা অত্যন্ত
মানে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আর আলোর কাছে কথাটা বলছিল যে ফিনান্সিয়াল সাপোর্ট অনেকে দেয়। ফিনান্সিয়াল সাপোর্ট দিলে তো সব কাজ হয় না, টাকা পয়সা দিতে পারে অনেকেই, কিন্তু আপনার তো একটা মোটিভ লাগবে, একটা অবজেক্টিভ লাগবে। তারপরে 4টা প্রশ্ন আমরা সাধারণত আমরা আনি যে আমরা কি করব, কেন করব, কিভাবে করব এবং কখন করব। তো সেখানে একটা পরিপূর্ণ ধারণা না থাকলে ওইটা হয়ে ওঠে না আসলে। সুতরাং ওইটি আগে, তারপরে হলো আপনার ফিনান্সিয়াল দিকটা। ফিনান্সিয়াল দিকটা কি, এটা ছোট বড় যাই হোক হয়, কাজ হয়, হয়তো একটু ছোট আকারে হয়, একটু বড় করা যায়, একটু ছোট আকারে হয়, কোনো কাজে ছোট না। যে কাজটাই মানুষের কল্যাণে যদি ছোট কাজে করা হোক না কেন, ওইটাই সবচেয়ে বড় কাজ। সুতরাং এই ক্ষেত্রেও আমার মনে হয় যে যদি ইমান ঠিক থাকে, ইন্নামা আমানুবিল নিয়াত, ইমান ঠিক থাকলে তাইলে আমার মনে হয় যে এগুলো হতে পারে। আর সবচেয়ে বড় সাংগঠনিক যে দিকটা, সেটা এর আগে আমরা যা বলছিলাম 1-2 বছর, আসলে আমরা দেখছি যে আসলে আমাদের যে লোকগুলো আছে, আবুল কালাম আজাদ বা নিক্সন কাকা, এরা অত্যন্ত দারুণ অ্যাক্টিভ। তা আমার মনে হয় আমরা যে সবাই মানে সম্মিলিতভাবে আমরা একটা সিদ্ধান্তে আসি যে এটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবুল কালাম আজাদ সভাপতি আর নিক্সন কাকা সাধারণ সম্পাদক হিসেবে থাকবে। এতে আমরা এইটা থাকবে, আবুল কাকা তো আছে দপ্তর সম্পাদক, আর কামরুল ইসলাম এটা সাংগঠনিক দায়িত্ব পালন করবে। মানে ওরা তো ব্যস্ত মানুষ, কামরুল ডেফিনেটলি ব্যস্ত, নিক্সন কাকা আরো ব্যস্ত। কামরুল ইসলাম এগুলা স্ট্যাটাস ফিস্টাস যা কিছু আছে এগুলো মনে মনে করাই দেবো, এগুলো আমার মনে। আর কাকা তো দপ্তরটা আছে, খাতা পত্র সব কিছু আছে। সুতরাং মনে হয় যে কামরুল এইটাই ঠিক আছে। কেমন কামরুল? তাইলে পুনর্বাস না পর্যন্ত এই কমিটি বহাল রইল ইনশাল্লাহ। আমরা আল্লাহ যে বাঁচা রাখে, আবার যদি আল্লাহ বাঁচা রাখে 1 বছর পরে আমাদের মধ্যে দেখা হবে। এই তো এই যে আমরা একত্রিত হইলাম, এই একটু পরে দেখবেন যে আর 2 জন লোক আমাদের মধ্যে হয়তো রাস্তার মধ্যে আগে বলে দেখা হইলো, আবার কালামারে দেখা হয়নি, আবার নিশ্চয় দেখা হইলো। এই এবার যেরকম হয় না, সবাই মিলে আসতেছে এরকম। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ। সময়ও খুব একটা বেশি নাই, নামাজের সময় হয়ে গেছে, ঈদের পরবর্তী সময় আজকে বেশি। আর ইউটিউবে অনেক দেওয়া আছে, গতবার এগুলো ইউটিউবে দেওয়া আছে, আলিয়া মোটামুটি ওখানে গেলেও সব পাওয়া যাবে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং বিশেষভাবে সবাইকে ধন্যবাদ এই কারণে আপনারা কষ্ট করে এখানে আসছেন এবং আমাদের আজকে আমরা যেটুকু সময় কাটাইলাম এটা আমাদের মধ্যে একটা চিরস্মরণীয় থাকবে। আমরা তো আসলে কেউ অমর না, আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু এই সময়টুকু একটা আমাদের আগের ভিডিওগুলো কিন্তু আলী আহমদ হালদার ওই ইউটিউবে দেওয়া আছে, ওখানে গেলে আমরা সব দেখতে পাই। এই যে গতবারে পরিপূর্ণ ভিডিওটা কিন্তু দেওয়া আছে, 1-1.5 ঘন্টা ভিডিও দেওয়া আছে, ওখানে অনেক কিছু বলা আছে। আপনাদের এই যে মানসিকতা এবং পরোপকারী যে মন মানসিকতা, এই জন্য আবারও ধন্যবাদ এবং সবাইকে সম্মানের সহিত আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলিমান কাকাকে। যত আমরা এখন সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য এবং তার অনুষ্ঠান সমাপ্তির মাধ্যমে আজকে অনুষ্ঠান শেষ করবো এবং শেষ পর্যন্ত আমরা একটা গ্রুপ ছবি নিব সবাই, তারপর বিদায় নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের যে অনুষ্ঠিত হতে হলো, সবাইকে শুভেচ্ছা। 2025 চতুর্থ সভা, চতুর্থ অনুষ্ঠানে আমি উপস্থিত যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ময়মনসিংহে। তো আমার বড় মেয়েটা নৃত্যে ফার্স্টই ছিল। ও নৃত্য শিখতো না তেমন, দেখা যে আপনার টেলিভিশন দেখা একটু করছে। সেখানে 14 জনরে পুরস্কার দেওয়ার জন্য 30 জন কর্মকর্তা আসছে। তো আজকে আমার ওই রকম একটা মনে হইলো যে আমরা মাত্র 10 জন সেবামূলক কাজ করি আমরা কত পরিসরে। তো এই 10 জন মানুষ যে আসছে, 10 জন মানুষই 10টার নেতৃত্ব দিচ্ছে। একটা ক্যাচমেন্ট এলাকাকে কিছু এমন সেবা দিচ্ছে যে সেবার মাধ্যমে আমরা আমাদের মধ্যে যারা নিয়ে অসহায় লোক তারা কিছু সাহায্য পাচ্ছে, যারা নিয়ে অঙ্গহানি আছে মানে এই ধরনের লোকগুলিও সেবা পাচ্ছে। যাই হোক, আমি আপনাদের সকলের যে কর্মকাণ্ড, সকল সংগঠনের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মাধ্যমে ভালো মানুষগুলো বেঁচে আসবে এবং এই ভালো মানুষের মাধ্যমে কিছু উপকার পাবে। কারা পাবে? অসহায় লোকগুলি পাবে, প্রতিবন্ধী লোকগুলি পাবে। প্রতিবন্ধী মানে তো বলা ঠিক না, প্রতিবন্ধী লোকগুলিও দুস্থ মানুষের সহযোগিতা করতেছে। এটা কিন্তু বিরল ব্যাপার স্যাপার। যাই হোক, সর্বোপরি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি মহান আল্লাহ আপনাদেরকে সবাইকে যেন সুস্থ রাখে। সুস্থ রাখলেই আমরা সমাজকে ভালো রাখতে পারবো।
অসহায় প্রতিবন্ধী। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত বলে ঘোষণা করছি।